আমরা সবাই জানি ভারত, আমরা যদি 3 বিভাগ কম তুলনা করি, আমরা একটু 3 বিভাগ নিয়ে স্পেসিফিক আলোচনা করি। শুরুতে ব্যাটিং নিয়ে আসি। আসলে পাকিস্তানেরও বড় নাম আছে, মোহাম্মদ রিজওয়ান আছে, বাবর আজম আছে। আমার কাছে মনে হয় যে রিজওয়ান, বাবর এরা কিন্তু রেগুলারলি রান করে টি-20-তে, কিন্তু তাদের স্ট্রাইক রেটটা আপ টু দ্য মার্ক না, বিশেষ করে এই ধরনের প্রেসার সিচুয়েশনে। পক্ষান্তরে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে কি বলবো, আপনার কাছে কি মনে হয় যে ভারত কোথায় এগিয়ে ব্যাটিং ডিপার্টমেন্টে, পাকিস্তান কোথায় এগিয়ে কিংবা পিছিয়ে? স্পেসিফিক ব্যাটিং ডিপার্টমেন্ট, ব্যাটিং নিয়ে যদি ব্যাটিং ডিপার্টমেন্ট আসলে পাকিস্তানের চেয়ে ভারত বেশি এগিয়ে। যদি পারফরমেন্স, সাম্প্রতিক ফর্ম সবকিছু বিচার করেন, ভারত আসলে আমার কাছে মনে হয় ঢের এগিয়ে। কারণ পাকিস্তানের যে অবস্থা, ওপেনিং এ আপনি মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের কথা বলছিলেন, দুজনের যে স্ট্রাইক রেটে তারা খেলেন টি-20 ক্রিকেটের সাথে, এটা আসলে যায় না। এটা নিয়ে প্রচুর সমালোচনা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে যে বাবর রিজওয়ান ওপেনিং করলে আসলে যে টি-20 ক্রিকেটের যে স্কোরটা করা উচিত একটা টিমের জয়ের জন্য, সেটা কিন্তু আসলে হয় না। গত ম্যাচে আপনি দেখেন বাবর 44 বলে 43 রান করেছেন, বা 43 বলে 44, এমন একটা স্কোর তিনি করেছেন। হয়তো শুরুর দিকে কয়েকটা উইকেট গিয়েছে, 2-3টা উইকেট, কিন্তু তারপর বাবর কিন্তু এ ধরনেরই খেলেন। তিনি আপনার 35 বলে 40 করেন, এরপরে হয়তো 50 করার পরে হয়তো বা একটু 5 বলে 15 করলো, তখন আর রানটা বোঝা যায় না, হয়তো 129-30 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এমনটাই দেখা যায়। কিন্তু আসলে যখন আপনি ইম্প্যাক্টটা দেখেন ম্যাচের, যে দিন শেষে যখন পাকিস্তান হারে বা খুব বড় স্কোর করতে না পারে, সেই জায়গায় কিন্তু বাবরের এই ব্যাটিং এর একটা দায় আছে। তিনি যে স্ট্রাইক রেটে ব্যাট করছেন, এটা কিন্তু অনেকটাই পিছিয়ে দিচ্ছে আসলে পাকিস্তানকে, আমার কাছে মনে হয়। ওপেনিং এ যে অবস্থা, আসলে ওপেনিং এর যে জুটি, বাকি যাদের অবস্থা, ফাকার জামান বলেন, এরপর ইফতিকার আছেন, যারা আছেন, শাদাব খান বাদে খুব বেশি ফর্মে যে বাকিরা আছেন এমন না। এবং অধারাবাহিকতা পাকিস্তানের আরো একটা কিন্তু একটা বড় ইস্যু, কেউই কিন্তু ধারাবাহিক ফর্মে নেই। বাবরও যে খুব বেশি ভালো রান করছেন এমন না, স্ট্রাইক রেট তো একটা ইস্যু আছেন। রিজওয়ান সবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো খেলেছিলেন, এরপর ইংল্যান্ডের বিপক্ষেও ভালো করতে পারেননি, এবং এখন পর্যন্ত বিশ্বকাপের যে প্রথম ম্যাচটা হয়েছে সেখানেও ভালো করতে পারেননি। ইফতিকারও ফর্মে নেই। আপনি যদি থামাই, আপনি যদি, আমরা তো সৌম্য লিটনকে নিয়ে খুব সমালোচনা করি, আপনার কাছে কি মনে হয় না পাকিস্তান দলে একটা সৌম্য সরকার আছে, ফখর জামান, যে সব সময় প্রতিভাবান আমরা ধরে থাকি, কিন্তু প্রতিভার কখনো বিকাশ হয় না আসলে। ওই আমাদের সৌম্যর মধ্যে কালে ভদ্রে একটা ভালো ইনিংস খেলে থাকেন। তো আপনি কি বলবেন যে পাকিস্তানের সৌম্যর কি একাদশে থাকা উচিত? আসলে একাদশ ডিজার্ভ করে না, কিন্তু তার জায়গায় আপনি কাকে খেলাবেন সেটাও একটা বিষয়। পাকিস্তান যে স্কোয়াডটা নিয়ে এসেছে, সেখানে আসলে রিপ্লেসমেন্ট করার মতো, ফাকার জামানকে রিপ্লেস করে আসলে যেমন ইমাদ ওয়াসিম আপনার করছিলেন নাকি, গত ম্যাচে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি ইমাদ ওয়াসিম, এবং সম্ভবত আজকের ম্যাচে তিনি খেলবেন, যতটা দেখছি ইনজুরি থেকে তিনি সেরে উঠেছেন। সেই জায়গায় আসলে কে বাদ যাবেন? গত ম্যাচে আজম খান গোল্ডেন ডাক মেরেছিলেন, আজম খানের জায়গায় হয়তোবা ইমাদ ওয়াসিমকে খেলানো হবে, আর রিজওয়ান হয়তো উইকেট কিপিং এর দায়িত্ব পালন করবে। সেই জায়গায় আসলে ফাকার জামান টপ অর্ডারে খেলেন, তিনি ব্যাট করেন, রিপ্লেসমেন্টের খুব একটা সুযোগ কিন্তু নেই। উসমান খান নতুন এসেছেন, তিনিও খেলছেন। সো ফাকার জামানকে আসলে আমার কাছে মনে হয় যে পাকিস্তান আসলে যে সুযোগটা দিয়েছে, সৌম্য সরকার যেমনটা বাংলাদেশের হয়ে পেয়েছে, সবসময় আমরা সমালোচনা শুনি যে সৌম্য সরকার অনেক বেশি সুযোগ পেয়েছেন, তেমনটা ফাকার জামানের ক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে আসলে তিনি ধারাবাহিক তো না, একেবারে হয়তো 8-10 ম্যাচ পর একটা ইনিংসে ভালো করছেন, এমনটা আমরা কিন্তু দেখি।